সাজেকে এসে এমন একটা জায়গায় আমি আসতে পারবো, এটা আসলে বিশ্বাসই হয়নি আমার। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলায় অবস্থিত 1800 ফুট উচ্চতার একটি উপত্যকার নাম। ভ্রমণপ্রেমীদের কাছে সাজেক মেঘের রাজ্য হিসেবে পরিচিত হলেও মূলত প্রকৃতি এখানে সকাল বিকাল নিজের রং বদলায়। প্রতি মুহূর্তে সাজেকের আলাদা আলাদা রূপের মোহে বিমোহিত হয় সবাই, আর সে কারণেই হয়তো বলা যায় এটা বহুরূপী সাজেক। এবারের সাজেক ভ্রমণ গল্পে যেমন থাকবে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার পর্ব, তেমনই থাকবে ট্যুরিস্টদের জন্য ভ্রমণের অনুমতি নেই এমন এক সীমান্ত সড়কের শৈল্পিক দৃশ্য, যে পথে হারিয়ে যাওয়া অসংখ্য ট্রাভেলারের স্বপ্ন। মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে আমার চারিপাশ দিয়ে। এর চেয়ে স্বর্গীয় অনুভূতি এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। আজকের এই স্বর্গীয় অনুভূতিটা নিতে কিভাবে এসেছি সেটা জানতে ফিরতে হবে একদিন আগে, ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে করে আরামসে খাগড়াছড়ি যাওয়া যায়। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি থেকেই সহজে যাওয়া যায় এই মেঘবিলাসের দেশে। তবে যাত্রাপথের যত ঝামেলা সব যেন আমার সাথেই হয়। রাত বাজে 9টা। সায়দাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি সকল বাসের কাউন্টার বন্ধ। সব কাউন্টারগুলোর এজেন্টরা বাইরে হাতে করে টিকিট বিক্রি করছে। 2-1জন চেয়ারের ব্যবস্থা করতে পেরেছে, তাও অস্থায়ী। এই পরিস্থিতিতেও অধিকাংশ গাড়িতেই সিট নেই। একমাত্র সিট পেলাম খাগড়াছড়ি এলাকার সবচেয়ে প্রচলিত গাড়ি শান্তি পরিবহনে, তাও একেবারে পেছনের দিকে। যদিও রাত 10টায় যাত্রা শুরু করার কথা ছিল, সেই যাত্রা শুরু হলো রাত 12টা 10 মিনিটে। ভোরের আলো ফুটতে শুরু করেছে, তখনও শান্তি পরিবহন একইভাবে ছুটে চলেছে আমাদের সবাইকে নিয়ে। সকাল 7টার পর বাস থেকে নেমে একটা র্যান্ডম রেস্টুরেন্টে সকালের নাস্তা শেষ করে খাগড়াছড়ি গেটে থাকা সাজেক কাউন্টারের সামনে দাঁড়ালাম। সাজেকে যাওয়ার জন্য এখান থেকে গাড়ি ভাড়া করে নিতে হয়। এটা হচ্ছে সাজেক কাউন্টার। এখানে আপনারা সিএনজি, মাহিন্দ্রা কিংবা চাঁদের গাড়িও পেয়ে যাবেন। খাগড়াছড়ি গেটের এখানে বর্তমানে এই সাজেক কাউন্টারটা, আগে যেটা ছিল শাপলা চত্বরে, এখান থেকে আপনারা লিস্ট অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গাড়ি ভাড়া করতে পারেন। 2-3 জনের গ্রুপের জন্য সিএনজি বেস্ট অপশন, 4-5 জনের জন্য মাহিন্দ্রা বেস্ট অপশন, এর বেশি হলে সাফারি নিতে পারেন। আমরা এই ভিড়ের মধ্যে খুঁজে বেড়াচ্ছি একজন মানুষকে, আমাদের জাকির ভাই। জাকির ভাই তার লেটেস্ট মডেলের সিএনজিতে করে আমাদের ঘোরাবেন গোটা সাজেক, সাথে আমাদের দেখাবেন এমন এক জায়গা যেটা এর আগে কেউ দেখেনি কোনোদিন। লেটেস্ট মডেলের সিএনজি বললাম, তার কারণ হলো নিজের সিএনজিটাকে জাকির ভাই এমন ভাবে সাজিয়েছেন আপনি সাফারির মতো ছাদ খোলাও ফিল পাবেন, আবার সেটা বৃষ্টি হলে বন্ধও করে দিতে পারবেন। সিএনজি চলতে শুরু করেছে আমাদের নিয়ে। সবার আগে যেতে হবে বাঘাইহাট আর্মি ক্যাম্পে। দিঘিনালা পার হওয়ার পর দেখি একদল পাহাড়ি আদিবাসী নদীতে ফুল ভাসিয়ে দিচ্ছে। জাকির ভাইয়ের কাছে শুনলাম এটা পাহাড়িদের ফুল বিজু উৎসব। মূলত বাংলা নববর্ষকে কেন্দ্র করে এরা এই উৎসব পালন করে থাকে। আরেকটা ব্যাপার জানিয়ে রাখি আপনাদের, ঢাকা থেকে সরাসরি দিঘিনালা পর্যন্ত বাস পাওয়া যায়। খাগড়াছড়িতে না নেমে যদি আপনি দিঘিনালাতে আসেন, তাহলে এখান থেকে সাজেকের গাড়ি ভাড়া অন্তত 700 থেকে 1000 টাকা কম পড়বে। আজকের দিনের প্রথম গন্তব্য বাঘাইহাট আর্মি ক্যাম্পে যখন পৌঁছেছি, তখন প্রায় 10:30 বেজে গেছে। এখান থেকে আমাদের জন্য দিনের প্রথম স্কট ছাড়বে সকাল 10:30টায়, অর্থাৎ আর মাত্র কয়েক মিনিটের মধ্যে। যদি প্রথম স্কট মিস হয়, তাহলে দুপুর 2:30টার সময় দিনের দ্বিতীয় ও শেষ স্কট ছাড়বে সাজেকের উদ্দেশ্যে। মূলত পর্যটকদের নিরাপত্তা দিতে সামনে পুলিশ আর পেছনে আর্মির পৃথক 2টি গাড়ি থাকবে আমাদের সাথে। নিজেকে কেমন যেন ভিআইপি ফিল হচ্ছে। এখন আছি বাঘাইহাট আর্মি ক্যাম্পের এখানে। এখান থেকে সাজেকের স্কট নিয়ে চলে যায়, ট্যুরিস্টদের স্কট নিয়ে চলে যায় হচ্ছে সামরিক বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায়। এপাশে মাঠে অসংখ্য ট্যুরিস্টবাহী গাড়ি দাঁড়িয়ে আছে সিরিয়ালে, আর এপাশে অনেকগুলো ফলের দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে ফল খেতে পারবেন, পাহাড়ি বিভিন্ন ফল পাওয়া যায় এখানে। আর সামনে আর্মি ক্যাম্প, যেটা আমি আসলে দেখাতে পারছি না সিকিউরিটি ইস্যুতে। তো আমরা এখনই আমাদের স্কটের মধ্যে আমরা ঢুকবো, আমরা সিএনজিতে উঠবো এবং সেই সিএনজি সামনে পেছনে পাহারা দিয়ে নিয়ে যাবে পুলিশ এবং আর্মি।
বাগাইহাট থেকে এবারে সাজেকের পথে উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছে আমাদের স্কট। রাস্তার দুধারেই স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে অসংখ্য পাহাড়ি শিশু। হাত নেড়ে নানান অঙ্গভঙ্গিতে আমাদের আগমনকে উদযাপন করছে তারা। পাহাড়ের উপর রিমোট এরিয়াতে জন্ম আর বেড়ে ওঠা এইসব শিশুদের হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর অনেক ট্যুরিস্ট তাদেরকে চকলেট, বিস্কিট, চিপস সহ বিভিন্ন জাতীয় খাবার দিয়ে থাকেন, যেটা পাহাড়িদের সাথে ট্যুরিস্টদের সম্পর্ক বৃদ্ধিতে অবদান রাখতেই পারে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ খাবার দাবার এদের দিকে ছুঁড়ে মারবেন না। যদি আপনার দিতে ইচ্ছে হয়, সিএনজি বা গাড়ি দাঁড় করিয়ে নেমে হেঁটে গিয়ে আলতো করে হাতে দিয়ে আসুন। মধুর চেয়ে মিষ্টি এক হাসির দেখা পাবেন। সাজেকের রোডের সৌন্দর্যে মুগ্ধ হতে হচ্ছে বারবার। যদিও এই সফরে এর চেয়ে সুন্দর এক রাস্তা আমি দেখেছি, যেখানে সাধারণ ট্যুরিস্টদের প্রবেশের অনুমতি নেই। হঠাৎ করেই দাঁড়িয়ে গেল আমাদের সিএনজি। জাকির ভাই জানালো, এইখানে সাজেক থেকে রওনা হয়ে আসা সকালের স্কটকে ছেড়ে দিতে হবে। জায়গাটার নাম মাচালং বাজার। বেশ খানিকক্ষণ বিরতি পেয়ে পাহাড়িদের দোকানে একটু ঢু মারতে মন চাইলো। পেঁপে এগুলা কত? 50 টাকা এক ঘন্টা। আর ডাব কত করে বিক্রি করছেন? ভাইয়া 100 টাকা করে ডাব। 100? বেশি করে নিলে 90 টাকা করে বাদ দিতে পারবো। বিরতির পর আবার শুরু হলো আমাদের যাত্রা। আবার সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর শিশুদের হাত নেড়ে জানানো শুভেচ্ছা। গন্তব্যে একবার পৌঁছে গেলে তো সব শেষ। মনে হচ্ছে যেন এই রাস্তার সৌন্দর্য অনন্তকাল ধরে চলুক। কিন্তু পাহাড়ি পথে দীর্ঘক্ষণ গাড়ি চললে ইঞ্জিন গরম হয়, তাই এবার গাড়ির বিশ্রাম দরকার। সিঁদুরছড়িতে এসে আমাদের গাড়ি সহ স্কটের সকল গাড়ি 20 মিনিটের যাত্রা বিরতি পেয়েছে। এখানে মূলত যাত্রা বিরতি দেওয়া হয়, যেহেতু পাহাড়ে উঠছে গাড়ি, ইঞ্জিন অত্যাধিক গরম হয়ে যায়। সেই ইঞ্জিন ঠান্ডা করার জন্যই মূলত এখানে যাত্রা বিরতিটা দেওয়া হয়। এই আশপাশে বেশ কিছু দোকান ছিল পাহাড়িদের, কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখের আগের দিন তাদের একটা বিজু উৎসব আছে, এ কারণে সকল দোকান আজকে বন্ধ। আর মাত্র 3 কিলোমিটার বাকি। দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেল সেইটুকুও বুঝতেই পারলাম না। হঠাৎই যেন চোখের সামনে দেখলাম আমাদের রিসর্ট। এবারের সাজেক ভ্রমণে আমি আমার টিম নিয়ে উঠেছি রুইলুই পাড়ার ছাউনি ইকো কুটিরে। আমাকে দেওয়া হয়েছে স্বপ্নলোক নামের এই চমৎকার কটেজটি। রুমের ভেতরের নান্দনিক ডেকোরেশন, চমৎকার বাথরুম আর ব্যালকনি থেকে মিজোরামের ভিউ, সবই যেন শিল্পীর তুলিতে আঁকা এক সুনিপুণ চিত্রকর্ম। ছাউনি ইকো রিসোর্টের স্বপ্নলোকে আছি এখন। এই বেডটা মূলত কাপলদের জন্য, তবে যদি বন্ধু বান্ধব একসাথে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই। এখানে এরকম ম্যাট্রেস দেওয়া হবে, সর্বোচ্চ 4 জন থাকতে পারবেন এই একটা রুমে। বন্ধুদের সাথে চিল করা কিংবা মনের মানুষের সঙ্গে একান্তে নিরিবিলি সময় কাটানো সবটাই সম্ভব এখানে। একবার স্বপ্নলোক ঢুকতে পারলেই যেন গোটা পথের ক্লান্তি দূর হয়ে যায় নিমেষেই। রিসোর্টের স্বপ্নলোকে ঢুকে আমরা সবার আগে ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে খেতে যাওয়ার পালা। আমি অলরেডি রেডি হয়ে বসে আছি, আমার সফর সঙ্গীরা রেডি হচ্ছে। যতক্ষণে বসে এই যে এখানে মিজোরামের ভিউ দেখছি, আমার পেছনে ভারতের মিজোরাম। সাজেকে খাওয়ার জন্য অসংখ্য রেস্টুরেন্ট পাবেন, সবখানেই খাবারের প্রাইস সেম। এবারে আসে কোয়ালিটির কথা। আমি খাওয়ার জন্য এসেছি পেদা টিংটিং রেস্টুরেন্টে। ঠিক একই নামে একটা রেস্টুরেন্ট আছে কাপ্তাই লেকে। নাম শুনে একটু কেমন মনে হচ্ছে তাই না? আসলে চাকমা ভাষায় পেদা টিংটিং অর্থ পেট টানটান করে খাওয়া। ঢেকি শাক থেকে শুরু করে ব্যাম্বু চিকেন, মিক্সড ভেজিটেবল থেকে শুরু করে হাঁসের মাংস, সবই ছিল দুর্দান্ত স্বাদের। সেই সাথে খেতে বসে অদ্ভুত সুন্দর পাহাড়ের ভিউ খাওয়ার মজাটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সাজেকে ঘুরতে আসলে আমার রেকমেন্ডেশন থাকবে অন্তত একবার এই রেস্টুরেন্টে পাহাড়ের ভিউ দেখতে দেখতে খাবেন। পেট আর মন দুটোই ভরবে একই সাথে। খাওয়া শেষ করেই জাকির ভাই আমাদের নিয়ে রওনা দিলেন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সাজেক ভ্যালিতে মূলত 3টি পাড়া আছে। একটা এই রুইলুই পাড়া, আরেকটা হামারি পাড়া এবং সর্বশেষ কংলাক পাড়া। মূলত কংলাক পাহাড়ের পাড়াটিকেই কংলাক পাড়া বলা হয়, যেখানে আছে সাজেকের সবচেয়ে উঁচু পয়েন্ট, যার উচ্চতা 1800 ফুট। কংলাক পাহাড়ে পর্যটকদের সুবিধার্থে সিঁড়ি করে দেওয়া হয়েছে খুব সম্প্রতি। অনেকগুলো ধাপের সিঁড়ি পেরিয়ে অবশেষে অগ্রসর হয়েছি চূড়ার দিকে। হঠাৎই থমকে দাঁড়ালাম কিছু একটা দেখে।
কংলাক পাহাড়ের চূড়াটার ঠিক কাছাকাছি এরকম কিছু স্মৃতিফলক চোখে পড়েছে। এই স্মৃতিফলকগুলো কারা নির্মাণ করেছিলেন, কত সালে নির্মিত হয়েছিল, সেগুলো সব এই ফলকে লেখা আছে। অনেকগুলো বোঝা যাচ্ছে, অনেকগুলো যাচ্ছে না। পেছনে এই যে সূর্যের একটা ব্যতিক্রম কালার শুরু হয়ে গেছে সানসেট হওয়ার জন্য, আর আমার সামনে এই যে স্মৃতিফলকগুলো কংলাক পাহাড়ের এই শত শত বছরের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। চূড়া এখান থেকে আরো খানিকটা দূরে। পর্যটকদের ভিড়ে যেন নিজেকে হারিয়ে ফেলছি আমি বারবার। তবে সেটাতে আমার আফসোস নেই, আফসোসটা অন্য জায়গায়। ডাস্টবিন দেওয়া আছে যেখানে ময়লা আবর্জনা ফেলার নির্দেশিকাও দেওয়া আছে, তবুও আমরা যেখানে সেখানে পানির বোতলগুলো না ফেললে মনের মধ্যে একটা পৈশাচিক শান্তি পাই না। Stay clean. So use dustbin. Dustbin use করে। কংলাকের পিকে দাঁড়িয়ে আছি আমি এখন। সাজেকের সূর্যাস্তগুলোর মধ্যে শ্রেষ্ঠ সূর্যাস্ত এইখানে দাঁড়িয়ে দেখা যায়। আমার পরামর্শ থাকবে যারা সাজেকে আসবেন তারা এইখানে দাঁড়িয়ে সূর্যাস্তের উপভোগ করে যাবেন। পিক সিজনে এই জায়গাটাতে অনেক ভিড় থাকে। আপনারা চাইলে এর নিচে আরো বেশ কিছু স্পট আছে, এর আরো বেশ কিছু পয়েন্ট আছে, সেখানে দাঁড়িয়েও আপনারা এই সূর্যাস্ত উপভোগ করতে পারেন। গোটা আকাশের রং বদল করে সূর্যাস্ত হয়ে গেছে, নেমে যাচ্ছে তেজোদ্দীপ্ত দিনের তাপমাত্রা। কংলাক থেকে নেমে ঠিক সিঁড়ির মুখে পাহাড়ি আদিবাসী দিদির দোকানে পেঁপের জুস খেয়ে আরো খানিকটা তৃপ্তি নিয়ে ফিরতে শুরু করেছি। এবারের গন্তব্য হেলিপ্যাড। গোটা সাজেক যখন সন্ধ্যার আলো আধারিতে ছেয়ে যায় তখন জেগে ওঠে এই হেলিপ্যাড এলাকা। সাজেকের একমাত্র এলাকা যেখানে সন্ধ্যার পর থেকে শুরু হয় নানান ধরনের স্ট্রিট ফুড আর অ্যাক্টিভিটির জমজমাট আয়োজন। এখানে এলেই আপনি দেখতে পাবেন বহুরূপী সাজেকের দারুণ একটি রূপ। একেবারে হিমশীতল বাতাস আর মানুষের পদভারে মুখরিত এ এক অন্যরকম সাজেক। ধীরে ধীরে রাত বাড়ে, থেমে যেতে থাকে গান, শান্ত হতে থাকে সাজেক ভ্যালি। রিসোর্টের আলোতে তখন বর্ণিল সাজে আবির্ভূত হয় সাজেকের আরেক রূপ। সে রূপের সাথে সাথেই শেষ হয়ে যায় একটি দিন। সাত সকালে মেঘের দুর্দান্ত ভিউ দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্য এই যে এখন উঠেছি। আশেপাশে ম্যাক্সিমাম রিসোর্টের মানুষজনই এখনো ঘুমে ওঠে নাই, সূর্যটা মাত্র উঠলো। ক্ষুধাও লেগে গেছে, এই জন্যে এখন তো হোটেল টোটেলও সব বন্ধ, তাই আপাতত এটা দিয়েই কাজ চালাই আর তার মধ্যে আপনাদের কিছু ভিউ দেখাই। ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে খাওয়া শুরু করতে পারিনি, তার মধ্যেই দেখে ফেললাম সাজেকের চিরচেনা রূপ, যার জন্যই একে বলা হয় মেঘের রাজ্য। হঠাৎ করেই যেন কোথা থেকে একদল মেঘ উড়ে এলো, ঢেকে ফেললো গোটা সাজেক ভ্যালি। মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে আমার চারিপাশ দিয়ে। এর যে স্বর্গীয় অনুভূতি এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। মহান স্রষ্টার কি অপার সৃষ্টি, এগুলো দেখলে প্রতি মুহূর্তে তার প্রতি কৃতজ্ঞতা ঝরে ঝরে পড়তে থাকে। মেঘেদের সঙ্গে খানিকক্ষণ গল্প করতেই রুমে চলে এলো রিসোর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সেটা খেয়ে নিয়েই বেরিয়ে পড়লাম মনে নতুন এক স্বপ্ন নিয়ে। আজকে এমন এক গন্তব্যে নিয়ে যাবেন জাকির ভাই যেখানে ট্যুরিস্টদের যাওয়ার অনুমতি নেই। সেদিকে যাওয়ার আগে এই উপত্যকার আরো কিছু স্পটে যাওয়া দরকার। সে কারণে দিনের প্রথম স্পট দেখতে চলে গেলাম সাজেকের ঐতিহ্য বহন করা লুসাই গ্রামে। এটা মূলত পাহাড়ি আদিবাসী লুসাই জনগোষ্ঠীর একটি মিউজিয়াম, যেখানে ধারণ করে রাখা হয়েছে লুসাইদের নানান ইতিহাস, কর্মকাণ্ড ও জীবনযাপনের চিত্র। জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয় এখানে। সেই সাথে লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরতে চাইলে গুনতে হবে আরো 100 টাকা। আমার পেছনে যেসব পশুর মাথার কঙ্কাল দেখছেন, এইগুলো লুসাইদের যারা বীর যোদ্ধা ছিল, সেই বীররা যেই পশু বা শত্রু শিকার করত, সেই পশুর মাথা এভাবে তাদের গ্রামের সামনে ঝুলিয়ে রাখতো। গ্রামের সামনে এরকম ঝুলিয়ে রাখার কারণ হলো তাদের গ্রামে আক্রমণ করতে যেন অন্যান্য শত্রুরা ভয় পায়। এছাড়াও অনেক ক্ষেত্রে এরকমও জানা গেছে যারা পিতামাতা, যেসব লুসাই পিতামাতা থাকে জুমে চাষের কাজে, তাদের সন্তানরা এই পয়েন্টটাতে এসে তাদের জন্য অপেক্ষা করে থাকে। লুসাই গ্রামের মধ্যে আদিকালে তাদের ব্যবহৃত অনেক জিনিসই নজর কেড়েছে আমার, তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটা দোকান। ঘুরতে ঘুরতে চলে আসলাম সাজেকের মধ্যে অবস্থিত লুসাই গ্রামের অদ্ভুত এক জায়গায়।
এখানে একটা দোকান আছে কিন্তু কোনো দোকানদার নেই। উপরে লেখাও আছে দোকানদার ছাড়া দোকান, শপ উইদাউট এ শপকিপার। এখানে ক্যাশ বক্স রাখা আছে, এখানে প্রত্যেকটা পণ্যের মূল্য তালিকা দেওয়া আছে, আর ওপাশে পণ্যগুলো রাখা আছে। যে যার মতো এখান থেকে প্রোডাক্ট কিনতে পারেন এবং ওই ক্যাশ বক্সে নির্ধারিত মূল্য পরিশোধ করতে পারেন। এখানে সবচেয়ে চমৎকার লেগেছে একটা কথা লেখা আছে, আপনি ইচ্ছানুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বক্সে টাকা রাখতে পারেন। লুসাইরা একে অপরকে এতটুকু বিশ্বাস করে। লুসাই গ্রামের ঠিক সামনেই আছে আরেক আশ্চর্য জিনিস, বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় থাকা মসজিদ। এত সুন্দর একটা মসজিদ এই মেঘের রাজ্য সাজেককে যেন করে তুলেছে আরো অতুলনীয়। দারুস সালাম জামে মসজিদ হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পিকে থাকা একটা মসজিদ। সমুদ্রপৃষ্ঠ থেকে 1700 ফুট উচ্চতায় এই মসজিদটির উপরে আর কোনো মসজিদ বাংলাদেশে নেই, এত উচ্চতায়। এই মসজিদটি 2020 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 2022 সালের রমজান মাসে মসজিদটি চালু হয়। নান্দনিক এই মসজিদে প্রতিদিন নামাজ পড়েন সাজেকে ঘুরতে আসা অসংখ্য মানুষ। এই মসজিদে পুরুষের পাশাপাশি আছে মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা। বাহিরের ডিজাইন যতটা সুন্দর, ইন্টেরিয়র ততটাই আকর্ষণীয় এবং শৈল্পিক। এবারের গন্তব্য স্টোন গার্ডেন। জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট নিয়ে ঢুকতে হবে এখানে। তারপর দারুণ কিছু সময় উপভোগ করার জন্য আর ফটোশুট করার জন্য আপনার অনেকখানি সময় ব্যয় হবে এর মধ্যেই। সাজেকের রুইলুই পাড়ার মধ্যে অবস্থিত এই স্টোন গার্ডেনে এসে কিন্তু আপনারা ছবি তুলতে পারেন। এখানে চমৎকার কিছু ভিউ আছে, এখান থেকে বাংলাদেশের পাহাড়ি ভিউ দেখা যায়। পাশাপাশি এখানে যে স্টোনগুলো আছে, সামনে এখানে লেখা আছে স্টোন গার্ডেন, আমার পেছনে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ, ছোট একটা কাঠের ঝুলন্ত ব্রিজ মতো। এগুলো কিন্তু আসলে ছবি তোলার জন্য একটা আদর্শ জায়গা হতে পারে। জাকির ভাই আমাদের নিয়ে রওনা দিয়েছেন এক অচেনা গন্তব্যের দিকে। সাজেক ভ্যালিতে ঘুরতে এসে যেখানে কেউ যায় না, আমরা চলেছি সেই দুর্দান্ত পথে যার নাম সিজুকছড়া উদয়পুর সীমান্ত সড়ক। এই রোডে এক একটা যে বাঁক, মাথা নষ্ট বাঁক। একটা বাঁক তো দেখে আসলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বাঁক, এবং সেটাকে নাকি 90 ডিগ্রি বলা হয়। আর প্রত্যেকটা বাঁক এত দারুণ আর ডেঞ্জারাস, বলার মতো না। শান্তির আরেক নাম যে পাহাড়, তা হয়তো এই জায়গায় না এলে বুঝতেই পারতাম না আমি। সত্যি এই রাস্তাটার প্রেমে পড়ে গেছি আমি। এই যে উদয়পুরের সীমান্ত সড়ক ধরে এগিয়ে চলেছি, এখনো উদয়পুরের 0 পয়েন্ট হচ্ছে 4 কিলোমিটার দূরে। এত দূর যে সুন্দর ভিউ দেখতে দেখতে এসেছি, জানি না সামনে আরো কত সুন্দর ভিউ দেখবো। আরও খানিকটা যাওয়ার পর এক জায়গায় দাঁড়ালেন জাকির ভাই। এরপরে আর যাওয়ার রিস্ক নিতে চাইলাম না আমরা কেউই। এখান থেকেই দেখা যাচ্ছে বিজিবি ক্যাম্প, শুধু তাই না, সেই সাথে মিজোরামের পাহাড়ও। সাজেকে এসে এমন একটা জায়গায় আমি আসতে পারবো, এটা আসলে বিশ্বাসই হয়নি আমার। এই জায়গাটা সাধারণ ট্যুরিস্টদের জন্য প্রবেশ অনুমতি নেই। আর আমার ঠিক পেছনে এখন আছে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে মিজোরামের পাহাড়। আমি এখন আছি উদয়পুরের যে সীমান্ত সড়ক, সেই সীমান্ত সড়কের মধ্যে। এই সীমান্ত সড়কে সাধারণত ট্যুরিস্ট যারা আছেন তাদেরকে আসতে দেওয়া হয় না। এখান থেকে শুধু মিজোরামের ভিউই না, দেখা যায় বাংলাদেশের এক চমৎকার পাহাড়ি ভিউ, যে ভিউতেই গলে যায় হৃদয়ের সকল গ্লানি। উদয়পুর সীমান্ত সড়কের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ঠিক সামনে মিজোরামের পাহাড় আর পেছনে বাংলাদেশের পাহাড়। আর এই যে সীমান্ত সড়ক ধরে আমরা এসেছি, সেই রাস্তাটাও এখান থেকে চমৎকার একটা কার্ভ দেখা যাচ্ছে। ওই যে বাইকগুলো যাচ্ছে, বেশ চমৎকার একটা দৃশ্য। রিসর্টে ফিরে এক কাপ কফি হাতে বসে আবার দেখতে শুরু করলাম পাহাড়ের ভিউ। বিকেলে এক কাপ কফি হাতে এখানে মিজোরামের পাহাড়ের ভিউ দেখতে পারবেন। যদি তাতেও আপনার না হয়, তাহলে দোলনায় দোল খেতে খেতে সামনের পাহাড়ের অস্থির ভিউ দেখতে পারবেন। তাতেও যদি না হয়, তাহলে এইরকম উঁচুতে বসে ওই যে দূরের মিজোরামের পাহাড় দেখতে পারবেন। স্রষ্টার প্রতি আমি কৃতজ্ঞ আমাকে এত সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য। সেই সাথে জাকির ভাইকে অনেক ধন্যবাদ। সবাই মিলে দিনের সকল হিসাব মেলাতে শুরু করেছি এই হেলিপ্যাড এলাকায় বসে। সাজেকের মধ্যে সবচেয়ে পপুলার একটি জায়গা হচ্ছে এই হেলিপ্যাড এলাকা। সকাল থেকে শুরু করে সন্ধ্যা, এমনকি গভীর রাত পর্যন্ত মানুষজন এইখানে আসেন এবং বসে থাকেন, উপভোগ করেন
পাশের পাহাড়ি সৌন্দর্য, মেঘ দেখেন এখান থেকে, আশেপাশে সাদা কুয়াশাযুক্ত মেঘ দেখা যাচ্ছে। আর এপাশে সাজেকের সবচেয়ে সুন্দর যে সূর্যাস্ত তার মধ্যে একটা হচ্ছে আজকে। কংলাক পাহাড় থেকে যারা সূর্যাস্ত একদিন দেখে ফেলবেন, তারা যদি দ্বিতীয় দিন থাকেন, আমি অনুরোধ করব তারা এই হেলিপ্যাড এলাকা থেকে সাজেকের আরেকটা সুন্দর সূর্যাস্ত দেখে নেবেন। সাজেক ভ্যালি আমাকে যে মায়ায় বেঁধেছে সেটা কাটিয়ে ওঠা আমার পক্ষে আজীবনেও সম্ভব না। এ মায়ার টানে ফিরে ফিরে আসবো আমি। সেদিনও হয়তো মেঘগুলো আমাকে নতুন কোনো গল্প শোনাবে, কিংবা ঝলমলে রোদেরা গাইবে ভালোবাসার গান। সেদিন হয়তো আরো রূপের বদল ধরা দেবে আমার হৃদয়ের চোখে। সেদিনও কি আমি একে আমার মতো করেই ডাকবো, বহুরূপী সাজেক?